গহীন অরণ্য তখন গোধূলির স্ম্লান আলোয় এক মায়াবী রূপ ধারণ করেছে। পিচ ঢালা কালো রাস্তাটা সাপের মতো এঁকে বেঁকে বহু দূর চলে গেছে। রাহুলের গাড়িটা সেই নির্জন রাস্তার বুক চিরে তীব্র গতিতে ছুটে চলেছে। গাড়ির ভেতরে এসি চললেও একটা অদ্ভুত গুমোট পরিবেশ। রাহুল স্টিয়ারিং ধরে আছে। তার পাশে বসে তার স্ত্রী মায়া অস্থিরভাবে জানলার বাইরে তাকিয়ে দেখছে। পেছনের সিটে তাদের 12 বছরের মেয়ে তিন্নি কানে হেডফোন দিয়ে গান শুনছিল, কিন্তু তার চোখেও একটা অজানা ভয়ের ছায়া। কি হলো? সব এমন করে কি চিন্তা করছো? চলো গান শোনো। তখন সন্ধে হয়ে গেছে। রাস্তাটা এবার বেশ চওড়া। দুপাশের আকাশ ছোঁয়া শাল আর সেগুনের গাছগুলো যেন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলছে। টায়ার ঘষার বিকট শব্দে বনের নিস্তব্ধতা ভেঙে গেল। রাহুল জানলার কাঁচটা নামাতেই লোকটা খসখসে গলায় বলল, ফিরে যান বাবু, সামনে যমদূত বসে আছে। এই রাস্তায় কাউকে যেতে দেয় না। ফিরে যান, না হলে কেউ বাঁচবে না। আরে সরুন তো মশাই, মাঝ রাস্তায় মাতলামি করছেন কেন? আমাদের বিজয়নগর পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। চলে যান বাবু, কেউ এই রাস্তা দিয়ে তার গন্তব্যে পৌঁছাতে পারেনি। রাহুল আর কোনো কথা না বলে আবার গাড়ি নিয়ে এগিয়ে গেল। মায়া রাহুলের হাত চেপে ধরে বলল, রাহুল, লোকটার কথা শোনো। আমার আমার মনটা ভালো ঠেকছে না। কেন জানি মনে হচ্ছে ও ও সত্যি বলছে। তুমি ওই মাতালটার কথায় ভয় পাচ্ছ? ওর কাছে বোধহয় মদের পয়সা নেই, তাই ড্রামা করছে। আয়নায় দেখা গেল সেই রহস্যময় লোকটা তখনও ঠায় দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ফুটে উঠেছে এক গভীর করুণা। গাড়ি এগিয়ে যাচ্ছে। মায়াকে চিন্তান্বিত দেখে রাহুল বলল, এই অত চিন্তা করো না, গান শোনো, মাথাটা ঠান্ডা করো। মাইল দুয়েক যাওয়ার পর রাস্তার ধারের দৃশ্য বদলে যেতে শুরু করলো। দুপাশে জঙ্গল কিছুটা পাতলা, কিন্তু সেখানে যা পড়ে আছে তা দেখে মায়ার বুক কেঁপে উঠল। সেখানে সারিবদ্ধভাবে পড়ে আছে অসংখ্য পুরনো ভাঙাচোরা জং ধরা গাড়ি। কোনোটা উল্টে আছে, কোনোটার দরজা ভাঙা, আবার কোনোটার ওপর লতাপাতা এমনভাবে জন্মেছে যে মনে হচ্ছে জঙ্গল ওগুলোকে গিলে খাচ্ছে। রাহুল, লোকটা ঠিকই বলেছিল। এই গাড়িগুলোর দশা দেখে বুক কাঁপছে। এই গাড়িগুলো এভাবে এখানে পরিত্যক্তভাবে পড়ে আছে কেন? রাহুলের কপালে এবার ঘাম জমতে শুরু করেছে। সে গাড়ি না থামিয়েই বলল, হয়তো পুরনো কোনো অ্যাক্সিডেন্ট জোন, সরকার সারায়নি হয়তো। শর্টকাট হিসেবে এই রাস্তাটায় আসাটাই আমাদের ভুল হয়েছে রাহুল। ওগুলো সাধারণ গাড়ি নয়, ওগুলো সেই সব দুর্ভাগা মুসাফিরদের কফিন
যারা এই পথে এসে আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পায়নি। জঙ্গল তাদের শরীর গিলে খেয়েছে, আর রাস্তা গিলে খেয়েছে তাদের অস্তিত্ব। তিন্নি তার হেডফোন খুলে ফেলেছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা দেখো, গাড়ির ভেতরে একটা পুতুল পড়ে আছে, একদম আমারটার মতো। রাহুল কোনো উত্তর দিল না। তার সমস্ত মনোযোগ তখন সামনের রাস্তার দিকে। রাহুল বেশ দ্রুত গাড়ি চালাচ্ছিল। দূর থেকে সেই ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। গাড়ি এবার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ হেডলাইটের আলোয় ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। মাঝখান থেকে ব্রিজ ভাঙা। রাহুল, গাড়ি থামাও। দূর থেকে রাহুল গাড়ির ব্রেক কষল। জোরে গাড়ি স্লিপ করে একেবারে যেখানে ব্রিজটা ভেঙেছে সেখানে গিয়ে থামল। একটা বিশাল ব্রিজ মাঝখান থেকে ভেঙে দুমড়ে মুচড়ে নিচে পড়ে আছে। নিচে কয়েকশো ফুট গভীর খাদ, যার তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের জন্য গাড়ির ভেতর পিনপতন নীরবতা। শুধু তিনজনের দ্রুত হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। উফ, আর একটু হলে বিশাল বড় বিপদ হয়ে যেত। বাবা, আমার খুব ভয় করছে। রাহুল, আমরা এখনই ফিরে যাব, আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। হ্যাঁ মায়া, হ্যাঁ, রাস্তাটা সত্যিই অভিশপ্ত। চলো আমরা ফিরে যাই। রাহুল অতি কষ্টে গাড়িটাকে ব্যাক করে ঘুরিয়ে নিল। তারপর তারা যে পথে এসেছিল সেই পথেই ফিরতে শুরু করলো। তারা ভাবল 10-15 মিনিটের মধ্যেই সেই বৃদ্ধ লোকটির দেখা পাবে আর জঙ্গল থেকে বেরিয়ে যাবে। কিন্তু 20 মিনিট পার হয়ে যাবার পরও কোনো লোক বা কোনো চীনা মোড় এলো না। বরং তারা অবাক হয়ে দেখল সামনে সেই ভাঙা ব্রিজটা আবার দেখা যাচ্ছে। এটা কি করে সম্ভব? রাহুল ঘাবড়ে গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিল। এবার সে দ্বিগুণ বেগে গাড়ি চালাতে লাগলো। কিন্তু ঠিক 10 মিনিট পর আবারও সেই একই দৃশ্য, সেই ভাঙা ব্রিজ। এ কি হচ্ছে? আমরা বারবার এখানে কেন ফিরে আসছি? কিছুই বুঝতে পারছি না মায়া, কিছুই বুঝতে পারছি না। তারা একটা লুপে ফেসে গেছে। সময় আর স্থান যেন এখানে স্থির হয়ে গেছে। তারা যতবারই পালানোর চেষ্টা করছে, এই জঙ্গল তাদের টেনে আবার সেই মৃত্যুর দুয়ারে নিয়ে আসছে। এই ব্রিজটা যখন তৈরি হচ্ছিল আজ থেকে 70 বছর আগে, তখন এই বনভূমির আদিবাসীদের উচ্ছেদ করা হয়েছিল। তাদের পবিত্র ভূমি কলুষিত করা হয়েছিল। সেই রাগে আদিবাসী সমন এক অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, যে রাস্তা আমাদের সন্তানদের রক্তে রাঙানো হয়েছে সেই রাস্তায় কোনো চাকা ঘুরবে না। যে আসবে সে এই মাটির ক্ষুধা মেটাবে। সেই সমনকে এই ব্রিজের নিচে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। আজ সে আদমখোর দানব হয়ে রাজত্ব করছে। রাহুল আবার গাড়ি ব্যাক করে এগিয়ে যায়। কিছুটা যাওয়ার পর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। কি হলো রাহুল? গাড়ির তেল শেষ। ফুয়েলের কাঁটা শূন্যের ঘরে নেমে গেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু বনের ঝিঝি পোকার শব্দ আর দূরে কোনো হিংস্র প্রাণীর ডাক শোনা যাচ্ছে।
মায়া, গাড়িতে বসে থাকা নিরাপদ নয়। ব্রিজটার পাশে একটা ছোট রাস্তা দেখেছিলাম, নিচের দিকে নেমে গেছে। আমাদের ওই দিকেই যেতে হবে। হয়তো হয়তো নিচে কোনো গ্রাম বা ফরেস্ট বিট অফিস আছে। তারা গাড়ি থেকে নেমে রাস্তার নিচে জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। রাতের জঙ্গল যেন এক বিভীষিকা। গাছের ডালগুলো মনে হচ্ছে কঙ্কালের হাত, যা তাদের ধরার জন্য উন্মুখ হয়ে আছে। কিছুটা যাবার পর মায়া একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল। রাহুল, দেখো ওটা কি? টর্চের আলোয় দেখা গেল এটা মানুষের মাথার খুলি। এ কি? এটা তো মানুষের মাথার খুলি। রাহুল দেখল কঙ্কালের পাশেই একটা জীর্ণ হয়ে যাওয়া মানি ব্যাগ পড়ে আছে। রাহুল সেটা কুড়িয়ে নিল। ভেতরে একটা ছবি, সেই বৃদ্ধ লোকটার ছবি, যে তাদের শুরুতে সতর্ক করেছিল। কিন্তু ছবির লোকটা অনেক যুবক। তার মানে ওই লোকটা এখানে বহু বছর আগে এসেছিল। রাহুল, আমরা কোথায় এলাম? রাহুল ছবিটা উল্টে দেখল, সেখানে লেখা আছে, আমি পালাতে পারিনি, কিন্তু আমি অন্যদের বাঁচাবো। আমি এই সীমানার রক্ষক হয়ে থাকব। কে ওই বৃদ্ধটা? আমার মনে হয় সে বৃদ্ধ কোনো মানুষ নয়, কোনো সাধারণ মানুষ নয়। চলো এগিয়ে চলো। তারা যখন আরও গভীর জঙ্গলে ঢুকল, তখন হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। একটা উৎকট পচা গন্ধ তাদের নাকে এলো। হঠাৎ অন্ধকারের ভিতর থেকে দুটো জল জলে লাল চোখ তাদের দিকে তাকিয়ে থাকলো। ওটা কি রাহুল? কি ওটা? অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো সেই আদমখোর, লম্বা লম্বা হাত। পালাও মায়া, পালাও! তিন্নিকে নিয়ে পালাও। এ কোনো সাধারণ জিনিস নয়। কি এটা আমি নিজেও বুঝতে পারছি না। পালাও তোমরা! মায়া তিন্নিকে নিয়ে ছুটতে লাগলো। কিন্তু দানবটা অসম্ভব দ্রুত। এক লাফে সে মায়ার সামনে চলে এলো। মায়া পালাবার সুযোগ পাওয়ার আগেই দানবটা তার ধারালো নখ দিয়ে মায়ার ঘাড় চেপে ধরল। রাহুল, রাহুল, বাঁচাও, বাঁচাও! মায়ার শেষ আর্তনাদ বনের নিস্তব্ধতা চিরে দিল। মায়া! তিন্নি আর রাহুলের চোখের সামনে সেই দানবটা মায়াকে টেনে হিঁচড়ে অন্ধকারের ভিতর নিয়ে চলে গেল। রাহুল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার পৃথিবীটা যেন এক নিমেষে ধ্বংস হয়ে গেল। রাহুল বুঝল সেই বৃদ্ধটার কথা না শুনে সে কতটা ভুল করেছে। বাবা, মা কোথায় বাবা? রাহুল সম্বিত ফিরে পেল। সে জানে মায়া আর নেই, কিন্তু তিন্নিকে বাঁচাতে হবে। দানবটা আবার ফিরে আসছে। তার মুখ থেকে রক্ত টপ টপ করে পড়ছে। তারা ছুটতে ছুটতে একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। তিন্নি, কথা শোন মা। তুই এখান থেকে সোজা দৌড়াবি, পিছনে তাকাবি না। আর মনে রাখবি, আমি সব সময় তোর সাথে আছি। তুই না বাঁচলে আমাদের মৃত্যু সার্থক হবে না। না বাবা, তোমাকে ছেড়ে যাব না।
দৌড়া তিন্নি, দৌড়া! তিন্নি দৌড়াতে লাগলো। দানবটা যখন তিন্নির দিকে যাচ্ছিল তখন রাহুল টর্চটা জ্বালিয়ে দানবটা চোখের ওপর ধরল আর একটা পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ল। দানবটা গর্জনে ফেটে পড়ল আর রাহুলকে আঁকড়ে ধরল। তিন্নি দেখল তার বাবা সেই দানবটার সাথে লড়াই করছে যাতে সে পালানোর সময় পায়। তিন্নি কাঁদতে কাঁদতে অন্ধকারের ভিতর দৌড়াতে শুরু করলো। পিছনে তার বাবার যন্ত্রণায় কাতর চিৎকার শোনা যাচ্ছিল। তিন্নি কতক্ষণ দৌড়াচ্ছে তার হিসেব নেই। হঠাৎ সে সামনে একটা চওড়া নদী দেখতে পেল। নদীর ওপারেই সেই হাইওয়ে ব্রিজটার বাকি অংশ দেখা যাচ্ছে। সে শুনতে পেল পিছন থেকে সেই দানবটা আসছে, আওয়াজ করছে। নদীতে জল কম ছিল। তিন্নি তাড়াতাড়ি নদীটা পার হতে লাগলো। অবাক করার মতো বিষয় হলো দানবটা নদীর পাড়ে এসে থেমে গেল। সে জলে পা রাখছে না, রাগে গর্জন করছে, কিন্তু জলে নামছে না। বোঝা গেল সেই অভিশপ্ত আত্মা বা দানব জল স্পর্শ করতে পারে না। জল তার কাছে আগুনের মতো। তিন্নি অতি কষ্টে অন্য পাড়ে উঠে এলো। সে কাঁপতে কাঁপতে এগিয়ে যেতে লাগলো। এক সময় সেই তাঁবুর সামনে এসে হাজির হলো। সামনে আগুন জ্বলছে। সেই রহস্যময় বৃদ্ধ লোকটা আগুনের পাশে বসে আছে। তুমি বেঁচে গেছো খুকি। তুমিই প্রথম যে এই নরক থেকে ফিরতে পেরেছো। আমার আমার বাবা আমার বাবা আমার বাবা। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল, তারা এখন এই বনের অংশ। তারা তোমাকে মুক্তি দিয়েছে। কয়েক ঘন্টা পর পুলিশের টহল দেওয়া গাড়ি তিন্নিকে উদ্ধার করে নিয়ে চলে গেল। রাস্তাটা আবার নতুন কোনো শিকারের অপেক্ষায় শান্ত হয়ে পড়ে আছে। অদূরে একটা নতুন গাড়িকে আসতে দেখে বৃদ্ধ লোকটা হাত তুলল। ফিরে যান বাবু, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। মাতাল, যা এখান থেকে। সে গাড়ি নিয়ে এগিয়ে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।